হতে পারে নির্বাচন। ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টার নির্দেশ। যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন। স্বপ্নাকে প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন, ক্ষুব্ধ এনসিপি। ইসি নিরপেক্ষ আচরণ করছে না বললেন নাহিদ ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে প্রথম উচ্চারিত হয় স্বৈরাচার পতনের প্রতিধ্বনি, যা ক্যাম্পাস ছাড়িয়ে ঝড় তুলে সারা দেশে। আমাদের শুরুটা এখান থেকে হয়েছে। এই লাইব্রেরি ছিল আমাদের একটা টাইপ অফ সূচনা কেন্দ্র আর কি এখানে। এরপর এটা গোটা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছে। এই জায়গাটা ছিল একটা সেফ জোন, যেখানে অধিকাংশ মানুষকে একসাথে করা যেত। সরকার এক প্রকার ইগোইস্টিক জায়গায় নিয়ে গিয়েছিল এবং উজানের পাহাড়ি ঢলে ফের ভয়াবহ বন্যার কবলে ফেরি। দুর্বল বাঁধ ভেঙে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এবার চার স্থায়ী ব্যবস্থা। এবং শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ পেয়ে ঘুরে দাঁড়াতে চান অধিনায়ক লিটন দাস। পাল্লে কেল্লেতে ম্যাচ শুরু হবে সন্ধ্যায়। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি, আর এদিকটায় আছি আমি মশিউর অনেক। জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংস্কার সহ সব প্রস্তুতি সম্পূর্ণ হলে রোজার আগেই নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। নির্বাচনে 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের জন্য আলাদা ভোটার তালিকা, বুথ, সব কেন্দ্রের সিসি ক্যামেরা, নির্বাচনী দায়িত্ব পালনকারীদের বডি ক্যাম ব্যবহার সহ জাতীয় নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রধান উপদেষ্টার বিভিন্ন নির্দেশনা সম্পর্কে জানায় প্রেস উইং। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা বৃষ্টি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে সরকার। বুধবার এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সচিব এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা। সেখানে নানা নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। জানান সংস্কার সহ সব প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই নির্বাচন হতে পারে। এজন্য ডিসেম্বরের মধ্যেই সব নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় 8 লাখ সদস্যকে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। আর 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের আলাদা তালিকা ও বুথ তৈরি সম্ভব কিনা তা খতিয়ে দেখার কথা বলা হয়। আইনশৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো 8 লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছেন, যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে। শফিকুল আলম বলেন, প্রায় 16,000 ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা, পুলিশের বডি ক্যামেরা এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নজরদারি। ডিসি, এসপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দৈব চয়ন পদ্ধতিতে নিয়োগের কথাও জানানো হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে, তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসেছে। দরকার হলে রিহার্সাল নির্বাচন করতে হবে যাতে অনুশীলন হয়। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 7 দিনের মধ্যে পুলিশ সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নারী ভোটারদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং মিডিয়ার জন্য আগাম নীতিমালা তৈরির কথাও উঠে আসে। এই বিষয়টা ইলেকশন কমিশন গত 16 বছরে ভালো নির্বাচন হয়নি জানিয়ে এবার যেন সবাই অংশ নিতে পারে সে বিষয়েও বৈঠকে জোর দেন প্রধান উপদেষ্টা। 16 বছর মানুষ কোনো ভোট দেখেনি। ভোটারদের স্মৃতিতে আছে ভোট কেন্দ্রে মারামারি, ভোট চুরি। আগামী নির্বাচনে ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয়, একটা সুন্দর স্মৃতি থাকে। প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের, সেজন্য ভালো অনুভব করে। মক ভোট করে মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা।
শাপলাকে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয় নীতিগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাছুদ। বুধবার রাতে টেলিফোনে তিনি জানান, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এর সম্মান রক্ষার্থে আইন রয়েছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবার বিধিমালায় যুক্ত হচ্ছে দাঁড়িপাল্লা। শাপলা জাতীয় প্রতীক আর জাতীয় পতাকা, এই দুইটার সম্মান রক্ষার্থে বা এর ব্যবহার অপব্যবহার রোধ করতে আইন করা হয়েছে। অন্য কোনো যেমন জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পাখি, এদের ব্যাপারে কিন্তু এরকম আইন করা হয় নাই। আইন আছে, এর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, বরং একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও শাপলা প্রতীক ইস্যুতে বুধবার রাতে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে ঝিনাইদহে অবস্থানকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। এই সময় তিনি আরও বলেন, শাপলা প্রতীক বাতিলের বিষয়টি গ্রহণযোগ্য নয়। সরকার জুলাই ঘোষণাপত্র বিচার আর সংস্কার নিয়ে কাজ না করে নির্বাচন নিয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে বলে মতামত দেন তিনি। যদি জাতীয় ফল বা ফুলের ক্ষেত্রে আসা হয়, জাতীয় ফলও একটা দলের প্রতীক রয়েছে, তাহলে জাতীয় ফুল হিসেবে কেন থাকবে না? ফলে ইসি যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না, এবং এই ইসি আসলে এটাকে নিরপেক্ষ আচরণ করছে কিনা এটা তো সন্দেহ তৈরি হচ্ছে। কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। ইলেকশন সরকার এর আগে একবার বলেছে এপ্রিলে, তারপরে লন্ডন বৈঠকের পরে আসলো ফেব্রুয়ারিতে, এখন ডিসেম্বরে। তাহলে এইটা তো এই সরকার যদি এই ধরনের টালমাটাল পরিস্থিতি থাকে তাহলে জনগণ কিন্তু বিভ্রান্ত হচ্ছে বারবার। সো নির্বাচন অবশ্যই হতে হবে, নির্বাচনের প্রক্রিয়া চলমান থাকতে পারে, কিন্তু তার আগে এই ধাপগুলো পূরণ করে যেতে হবে, যে বিচারের রোডম্যাপ, জুলাই ঘোষণাপত্র সংস্কার এবং পরবর্তীতে নির্বাচনের সুস্পষ্ট একটা তারিখ। ভালো একটি চাকরি কিংবা পেশা জীবনের প্রবেশের মাধ্যম ছিল যে লাইব্রেরি, 2024 এসে সেটি হয়ে ওঠে ইতিহাস বদলের সাক্ষী। বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে স্বৈরাচার পতনের প্রথম প্রতিধ্বনি উচ্চারিত হয়। কিভাবে একটি লাইব্রেরি প্রাঙ্গণ হয়ে ওঠে স্বৈরাচার বিরোধী আন্দোলনের আঁতুড়ঘর, শিক্ষার্থীদের থেকে সেটি জানার চেষ্টা করেছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। জুলাই 2025, আষাঢ়ের গুমট বাঁধা দিন, ঝিরে ঝিরে বৃষ্টিতে ভেজা পথ, কান পাতলে শোনা যাবে কিছু ফিসফিসানিও। ছায়া ঘেরা শান্ত যে চত্বর, শিক্ষার্থী থেকে কর্মকর্তা, অনেক জীবন বদলের গল্পের সাক্ষী। এবার সেই চত্বরই বদলে দিল ইতিহাস। 24 আষাঢ়ে এই প্রাঙ্গণে বৃষ্টি নয়, যেন ঝরেছিল ক্ষোভ। পুঞ্জীভূত ক্ষোভে, বিক্ষোভে ফিসফিসানি রূপ নেয় অগ্নুৎপাতে। জুলাইয়ের প্রথম আর্ধেক দুপুরে এই প্রাঙ্গণে রোদ ওঠেনি, সূর্য মাটি ছুঁতে পারেনি। এই প্রাঙ্গণ দখলে ছিল বৈষম্য বিরোধীদের। আন্দোলনের হাব হয়ে ওঠে সেন্ট্রাল লাইব্রেরি। এখানে এসে আমরা মিছিল দিয়ে ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থীদের সাথে নিয়ে শাহবাগ যাইতাম, যেখানে হয়তো আমাদের শুরুটা এখান থেকে হতো। এই লাইব্রেরি ছিল আমাদের একটা টাইপ অফ সূচনা কেন্দ্র আর কি। এখানে বৃষ্টি হয়তো এখানে দাঁড়াইতাম, আবার এখানে এসে স্লোগান দিতাম। ধীরে ধীরে এই জায়গাটায় হাব হয়ে ওঠে, সবাই হলগুলো থেকে এখানে চলে আসে। বিভিন্ন ক্যাম্পাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, তারাও এখানে শুরুর দিকে আসতে থাকে। আন্দোলনটার মূলত বীজটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু হয়েছিল, এরপর এটা গোটা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছে। বলা হয়, স্বৈরাচার পতনের প্রথম প্রতিধ্বনি শোনা যায় এই আঙ্গিনা থেকে। তখন ঢাকার উত্তর ও দক্ষিণ, পূব আর পশ্চিমের শিক্ষার্থীদের ক্ষোভ এসে জমাট বাঁধে এখানে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রাঙ্গণকেই বেছে নেওয়ার কারণ কি? শুরুর দিকে তো আমাদের হলে অ্যাক্সেস ছিল না, মানে আপনি যে হলে যে ডাকবেন এই সাহস আমি, মাহিন সরকার এবং আরও 2-4 জন ছাড়া এই সাহস কারোই ছিল না শুরুর দিনগুলো থেকে। দেখেন, আপনি হলগুলো থেকে যে আন্দোলন সৃষ্টি করবেন
ওই সম্ভাবনাটাই ছিল না, কারণ আপনি হলে যখন শিক্ষার্থীদেরকে ডাকাডাকি করবেন তখন ছাত্রলীগ আপনার উপর হামলা করতে পারে। এর আগে অনেকবার এই ধরনের হামলার ঘটনা ঘটছে, অনেকবার। মধুর ক্যান্টিন যেখানে ছাত্রলীগ অবস্থান করতো এবং হলগুলো যেখানে ছাত্রলীগের জন্য ক্যান্টনমেন্ট হিসেবে বিবেচিত হতো, সেই জায়গাগুলোর বাইরে এই জায়গাটা ছিল একটা সেফ জোন, যেখানে অধিকাংশ মানুষকে একসাথে করা যেত এবং ছাত্রলীগের আওতার বাইরে অবস্থান করে নিরাপদ জায়গা থেকে আন্দোলনটা শুরু করা যেত। ধীরে ধীরে আন্দোলনে বাড়তে থাকে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ। তাতেই ক্ষমতাসীনদের চক্ষুশূল হয় এই আন্দোলন, প্রতিপক্ষ বানানো হয় সাধারণ শিক্ষার্থীদের। ইতিহাসের যেখানেই দেখেন যে ফ্যাসিস্টের চক্ষুশূল তখনই হয় যে কোনো ছাত্র আন্দোলন, যখন হচ্ছে ক্ষেত্রের মানুষ মানে নারী পুরুষ শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। এই যে বৈষম্যটা আমরা যদি তখন হতে দিতাম, আমার মাথায় এটা কাজ করতেছিল যে আমি যদি এই বৈষম্যটাতে এখন সাপোর্ট করি, ইন ফিউচারে গিয়ে এটা আমাকেও সাফার করতে হবে, আমার ভবিষ্যৎ প্রজন্মকেও সাফার করতে হবে। এই যে একটা বৈষম্যকে মেনে না নেওয়ার যে স্পৃহা, এটা থেকে আর কি আমার আন্দোলনে যোগদান করা। ধীরে শুরু হলেও আন্দোলন একসময় রূপ নেয় দুর্বার প্রতিরোধে। দীর্ঘদিনের নিপীড়নে কোণঠাসা রাজনৈতিক সংগঠনগুলো তীব্র স্রোতে আরও রসদ যোগায়। তাতে কোটা সংস্কার রূপ নেয় রাষ্ট্র সংস্কার আন্দোলনে। তোমাদের দাবিতে দাঁড়িয়ে আছি প্রান্তরে, তোমরা জাগবে কবে স্বদেশের স্বার্থে। তো সুতরাং আমাদের অনেক ফেসবুক ঘাটলে আপনি অনেক হিন্টস আছে, যেটাতে আমরা বারবার আহ্বান করতে চাচ্ছিলাম আন্দোলনটাকে যে কোনো মূল্যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ দেওয়া যায় কি না কোনোভাবে। দেখলাম যে হাসিনা ভুল করে ফেললো রাজাকার শব্দ উচ্চারণ করার মাধ্যমে। সেদিন আমরা পোস্ট করেছিলাম, হ্যাঁ রাজাকারেরা ভোটাধিকারের জন্য লড়াই করে মুক্তিযোদ্ধা হয়ে যাও। সরকার এক প্রকার ইগোইস্টিক জায়গায় নিয়ে গিয়েছিল এবং সরকার ভার্সেস শিক্ষার্থীদেরকে এক ধরনের প্রতিপক্ষ বানানোর যে পায়তারা, সেখান থেকে সরকার আসলে সাংঘর্ষিকভাবে চলে এবং সহিংসতার কিন্তু সৃষ্টি হয়। ২৪শে বৈষম্যের বিরুদ্ধে যে গণবিস্ফোরণ হয়েছিল তার প্রথম ধ্বনি শোনা যায় এই চত্বর থেকে। তারপর এই সবুজ ক্যাম্পাস ছাড়িয়ে মহানগর জেলা উপজেলা ছাড়িয়ে সব প্রান্তিকে গিয়ে সেটি ঝড় তোলে। সার্বভৌমত্বের প্রশ্নে ন্যায্যতার পক্ষে আবারও কখনো ডাক পড়লে সব মত দল একসাথ হয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আবারও এখানে হতে পারে মিলন মেলা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। আমার পেছনে আপনি তিনটা ভিন্ন ভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন। এই তিনটি চিত্রই ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর 20টি পয়েন্টে বাঁধ ভেঙে যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে তার চিত্র। বছর বছর এই সমস্ত বাঁধ ভেঙে গ্রামের সাধারণ মানুষগুলো পরে বিপাকের মধ্যে, আর এই রেওয়াজটাকে প্রকৃতির উপরে চাপিয়ে দেয় কিছু নির্দিষ্ট ব্যক্তিবর্গ, কিছু নির্দিষ্ট মানুষ। দুর্বল বাঁধ ভেঙে বারবার ক্ষতিগ্রস্ত এই সমস্ত মানুষ এখন আর ত্রাণের খোঁজ করছে না, তারা খুঁজছেন সম্পদ আর জীবনের সুরক্ষা। সুলেমান ডালেমকে সাথে নিয়ে খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, যেখানে ক্যামেরা ছিলেন কামরুল হাসান। বছর না পেরোতেই আবারও ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের পূর্ব দক্ষিণের সীমান্ত জেলা ফেনী। গত বছরের ক্ষত শুকানোর আগেই এবারও মাথা তুলে দাঁড়াতে পারছে না বানভাসী মানুষ। পানি উন্নয়ন বোর্ডের ব্যর্থতায় বারবার একই পরিণতি, আর ভোগান্তিতে পড়েছে হাজারো পরিবার। এবারও পানির তীব্র স্রোতে 20টিরও বেশি স্থানে ভেঙে গেছে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বাঁধ। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ, বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ বিলুনিয়া ফেনী সড়ক। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। পানি যাতায়াতের কোনো রাস্তা নাই কোনো, এখন আমরা বন্যার ভিতরে বাঁচতেছি। ধানের চাষ করার জন্য জ্বালা বসাইছিলাম বিরাট, ওইগুলা সব ডুবি চলে গেছে পানি, আর পুকুরের মাছ এবং যা আছে আমার ওইগুলা সব চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্ভোগের মূল কারণ ত্রুটিপূর্ণভাবে বাঁধ মেরামত। গেল বছর আগস্টে ভারত থেকে আসা ঢল আর অতিবৃষ্টিতে যে ভয়াবহ বন্যা হয়েছিল তার 10 মাস পেরোলেও শেষ হয়নি বাঁধ মেরামতের কাজ। পরশুরামের বল্লারমুখা থেকে শুরু করে ফুলগাজী পরশুরাম অংশের অন্তত অর্ধশতাধিক পয়েন্ট এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পুকুরে অনেক মাছ গেছে গো। হ্যাঁ, পানি উন্নয়ন বোর্ডের কোনো লোক দেখাশোনা করতেছে না, আর কোনো লোক এই যে হাজার হাজার লোক পরিবার পানি তোলে বাসি রয়েছে, কোনো দুর্গত এলাকা হিসাবে কোনো লোক দেখতেছে না। বেরিবারটা টিকসইভাবে কাজ করলে তাহলে মনে করেন আমরা সমাধা থেকে হইতে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে 7,500 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা জমা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীর গড় প্রস্থ 100 মিটার এবং 2 বাঁধের উৎসহ
টোটাল গড়ে 150 মিটার পরিমাণ জায়গা লাগবে। এটার জন্য একটা প্রকল্প প্রস্তাবনা ইতিমধ্যে দাখিল করা হয়েছে, ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি এই প্রকল্প ইনশাল্লাহ পাস হবে এবং এই প্রকল্পের বাস্তবায়ন হওয়ার পর ফুলগাজী পরশুরামবাসীকে বন্যার হাত থেকে আমরা ইনশাল্লাহ নিষ্কৃতি দিতে পারবো। ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীতে 122 কিলোমিটারে গত 5 বছরে ভাঙন দেখা দিয়েছে 171টি স্থানে। গেল বছর এই নদীতে প্রায় 20 কোটি টাকার বাঁধের সংস্কার হয়েছে। বছর বছর কোটি কোটি টাকা ব্যয় করা হলেও কেন এর সুফল মিলছে না, এ প্রশ্ন এখন ফেনীর বানভাসী মানুষের। খালেদ সাইফুল্লাহ, এখন ফেনী। আপনাকে জানাতে চাই আসলে এই যে ফেনীর দুর্গত অবস্থা, বিশেষ করে 4টি উপজেলাতে প্রায় এখন পর্যন্ত 40টি গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে প্রায় 40,000-এর মতো মানুষ এখন পানিবন্দী আছে। তবে একটু একটা আশার বাণী জানাতে চাই, সেটা হচ্ছে যেহেতু কিছুটা বৃষ্টি কমেছে নোয়াখালীতে, তাই পানিও কিন্তু সেখানে বেশ কমতে শুরু করেছে। তবে এখনও জলাবদ্ধতার কবলে পৌর এলাকা সহ 5 উপজেলার মানুষ। এই নিয়ে আরও খবর জানাতে আমরা ফেনীর ফুলগাজী থেকে সোলাইমান ডালিম এবং নোয়াখালীর মাইসিতি থেকে আমাদের সাথে এখন যুক্ত আছেন নাসিম শুভ। প্রথমে চলে যাব ডালিম আপনার কাছে, আপনি জানাবেন ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা কি, আর যেহেতু নতুন করে বৃষ্টি এখন একটু কিছুটা থেমেছে, তো সেই জায়গা থেকে নতুন করে আরও কোন এলাকা প্লাবিত হয়েছে কিনা জানাবেন। সর্বশেষ যেটি আমরা জেনেছি, ফেনীর 20টিরও বেশি মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর 122 কিলোমিটার নদী তীররক্ষা বাঁধ রয়েছে। সেই বাঁধের 122 কিলোমিটার বাঁধের 20টিরও বেশি স্থানে কিন্তু ভেঙেছে, যার ফলশ্রুতিতে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া সদর সহ 4টি উপজেলার 35টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছে 30,000-এর বেশি মানুষ। আমরা কথা বলেছি ফেনী জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছেন, গত 3 দিনের যে টানা ভারী বর্ষণ এবং ভারতীয় উজানের যে পাহাড়ি ঢল, সেটির কারণেই মূলত ফেনীর এই যে বন্যা পরিস্থিতি, যার ফলে কিন্তু এখনো আমরা খোঁজ নিয়েছি ফেনীর যে পরশুরামের মালিপাথর, বাউর পাথর, সাহেবনগর, বেলুনিয়া সহ বেশ কিছু এলাকায় এখনো কোমর পরিমাণ পানি রয়েছে। এছাড়াও ফুলগাজীর বিস্তীর্ণ এলাকা পানি রয়েছে। আমরা খবর নিয়েছি যে ভোর রাতের দিকে ছাগলনাইয়ার কিছু এলাকায় মহিলা নদীর যে বাঁধ রয়েছে সে স্থানে ভাঙন দেখা দিয়েছে। তবে স্বস্তির যে বিষয় সেটি হচ্ছে যে বৃষ্টি এখন কিছুটা কমেছে, যার ফলশ্রুতিতে পানি উন্নয়ন বোর্ড বলছে যদি বৃষ্টি আরো কিছুটা কমে থাকে তাহলে যে বন্যার যে পরিস্থিতি সেটি কিছুটা উত্তরণ হবে এবং মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে সাধারণ মানুষ মনে করছেন। ফেনীর ফুলগাজীর এবং পরশুরাম এবং ছাগলনাইয়ার যে বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য স্থানীয়রা যেটি বলছেন যে প্রতি বছরই বর্ষা মৌসুম এলে এই যে বন্যা পরিস্থিতি এখানটায় তৈরি হয়, যে যার জন্য স্থানীয়রা যে পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফলাতি থেকেই দায়ী করছেন। তারা যেমনটি বলছেন যে ফেনীর ফুলগাজীর কহুয়া, সিলোনিয়া এবং মুহুরী নদীর পাড়ের যে 122 কিলোমিটার নদী তীররক্ষা বাঁধ রয়েছে, বাঁধ প্রতি বছর বর্ষা এলেই ভাঙে এবং আবার কিন্তু বর্ষার পরে মেরামত হয়। এই কাজের যে ভূমির পরিস্থিতি এবং যাচ্ছে তাই অবস্থা এবং দুর্নীতির কারণে কিন্তু প্রতি বছর এই বাঁধ ভাঙে এবং প্রতি বছর আবার মানুষ প্লাবিত হয়। সব মিলে ফুলগাজীর পরিস্থিতি কিছুটা অবনতির দিকে গেলেও ফেনীর শহরের বন্যা পরিস্থিতি কিছুটা উত্তরণ হয়েছে। এ ছিল ফেনীর ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়কের থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির খবরের সর্বশেষ। সুলাইমান ডালিম, সাবধানে থাকবেন নিশ্চয়ই। অ্যানি, দেখতে পাচ্ছেন ফেনীতে কি ভয়াবহ পরিস্থিতি এখনো বন্যার। এবার একটু নোয়াখালীতে চলে যাই, সেখানে আছেন আমাদের সঙ্গে নাসিম শুভ। শুভ, আপনার থেকে জানতে চাই যে বৃষ্টি কমার কারণে পানি জানতে পেরেছি কিছুটা কমেছে, তো কোন কোন অঞ্চলের পানি কমতে শুরু করেছে, আর আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের সবশেষ অবস্থা কি, তাদের কোনো সংকট দেখতে পাচ্ছেন কিনা? না, আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের এখন পর্যন্ত কোনো সংকটের আমরা খবর পাইনি। গতকাল রাতে নোয়াখালী জেলার 2টি উপজেলায় প্রায় 20টির মতো আশ্রয় কেন্দ্রে 300 শতাধিক মানুষ যারা আশ্রয় নিয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে, তারা জানিয়েছেন রাতে যে সকল পরিবারগুলো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের জন্য কিন্তু রাতের মধ্যে শুকনো খাবার সহ প্রয়োজনীয় যে সকল সামগ্রী সেগুলো ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নোয়াখালী জেলাতে এখন পর্যন্ত সরকারিভাবে 4 শতাধিক আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে।
যদিও গতকাল রাতভর কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক কমে যাওয়া এবং আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, যার কারণে কিন্তু জেলা শহর সহ জেলার যে 5টি উপজেলায় গতকাল দিনভর জলমগ্ন ছিল সে সকল এলাকায় কিন্তু পানির পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে। অর্থাৎ আমি এই মুহূর্তে যেখানে আছি নোয়াখালীর সদর উপজেলার একেবারে আবহাওয়া অফিসের সামনে, এখানেও গতকালও কিন্তু হাঁটু পানি ছিল, আজ সেখানে পানি অনেকটাই কমে গেছে। স্থানীয়রা বলছেন প্রশাসনের পক্ষ থেকে যেমন নজরদারি ছিল, তারাও ড্রেনের সিস্টেম সচল রাখার জন্য গতকাল দিনভরও কাজ করেছে আমরা দেখেছি, যার ফলশ্রুতিতে কিন্তু পানি নামতে শুরু করেছে। এদিকে নোয়াখালীর গতকাল দিনভর এবং তার আগের দিনও ভারী বর্ষণের কারণে নোয়াখালীতে কিন্তু গতকাল থেকে কার্যত জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের যে সকল পরীক্ষা সেগুলো কিন্তু আজ বন্ধ রেখেছে কুমিল্লা শিক্ষা বোর্ড সহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড গুলো। তো সব মিলিয়ে গতকাল সকালে কিন্তু জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি সভা হয়েছিল, সেখানে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন এবং সেই নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট দপ্তরগুলো মাঠে ইতোমধ্যেই কাজ শুরু করতে দেখেছি। আজ সকাল থেকে আমাদের চোখে পড়েছে বিভিন্ন দপ্তরে যারা রয়েছেন তারা মাঠ পর্যায়ে পরিদর্শন করছেন এবং তারা আশঙ্কা করছেন ফেনীর যে বন্যা, সেই বন্যার পানির চাপ যখনই নোয়াখালীতে পড়বে, সেই চাপের ফলে নোয়াখালীতেও যদি বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে যেন সেটি সামাল দেওয়া যায়। এদিকে বছর না ফেরতে আবারও যখনই বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তখনও কিন্তু স্থানীয়দের মাঝে কিছুটা জনরোষেরও সৃষ্টি হয়েছে। তারা বলছেন গত বছর ভয়াবহ বন্যার পর থেকেও কিন্তু প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা যতটুকু নেওয়ার দরকার ততটুকু না নেওয়ায় কিন্তু এবছর সামান্য বৃষ্টিতে আবার একই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। তো তারা বলছেন আগামীতে যেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে, সেটি কিন্তু স্থানীয়দের দাবি। তো এই ছিল আসলে নোয়াখালীতে বন্যার যে আশঙ্কা এবং জলাবদ্ধতা পরিস্থিতি, সেটি নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ। সহকর্মী নাসিম শুভ যুক্ত ছিলেন নোয়াখালী থেকে এবং এছাড়া সুলাইমান ডালিম যুক্ত ছিলেন ফেনী থেকে, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। এদিকটায় আরও একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু ফেনী এবং তার তৎসংলগ্ন এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, তাই অনিবার্য কারণবশতই কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত হয়েছে। একই সাথে সারা দেশের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ফেনীসহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 6 জেলার কয়েকটি স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা। তারা জানান এই পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ বেলা 2টায়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে প্রকাশ করা হবে ফলাফল। এবার কেন্দ্রীয়ভাবে পরীক্ষার ফল প্রকাশ করা হবে না। বুধবার সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষা 2025-এর ফলাফল প্রকাশ নিয়ে এক আলোচনায় শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেছেন, পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের কম সময়ের মধ্যে কোনো বাহুল্য ছাড়াই ফলাফল প্রকাশ হচ্ছে। জানান, অনাড়ম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। গত 10 এপ্রিল এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত 13 মে। এবার 11টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল 19 লাখের বেশি। ফল প্রকাশের পর পুনরায় নিরীক্ষণের জন্য আগামী 11 থেকে 17 জুলাই পর্যন্ত সময়ও নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। রাঙামাটির নারী কৃষকেরা বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করলেও জীবনযাত্রার মানোন্নয়ন তেমন করতে পারেনি। জলবায়ু পরিবর্তন, মজুরি বৈষম্য সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও তারা কৃষিকাজে অবিচল। প্রশিক্ষণ ও সহায়তা নিতে সরকারি উদ্যোগ থাকলেও তা পর্যাপ্ত বা কার্যকর নয় বলে অভিযোগ পার্বত্য এলাকার নারীদের। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার সমাধানে রাষ্ট্রকে আরও সক্রিয় ও জেন্ডার সংবেদনশীল হতে হবে। তহবিল স্বল্পতা থাকলেও পার্বত্য চট্টগ্রামে নারীদের জন্য উদ্ভাবনী প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। আরও জানাচ্ছেন তাসফিয়া ওখরস। তারপরে হম ভাই বছরের পর বছর ধরে পাহাড়ে কৃষিকাজ করেন শিল্পী চাকমা। একসময় জুম চাষ করলেও ফলন কমছে ক্রমাগত।
তাই পাহাড় কেটে তৈরি সমতল ভূমিতেই চাষাবাদ করেন এখন। কিন্তু পানির অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ি ঝিরি ও খালগুলোতে কমেছে পানির প্রবাহ। এমনকি খাবার পানির সংকটেও পড়তে হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীকে। শুধু তাই নয়, ফলন বাড়াতে ব্যবহার করা হচ্ছে সার কীটনাশক, যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। কিন্তু এত কিছুর পরও অধরায় থেকে গেছে আর্থিক সচ্ছলতা, কারণ পাহাড়ি সমাজে এখনো প্রকট মজুরি বৈষম্য। বেকুনে দাও না সমান পাবেন না ভাই, হারন হিতে মিলেও না আর হামরন মরত না তো। ছেলেরা তো 500 টাকা দেন, আমার দাও 500 টাকা দেন, তো পুরনো দাতে। শিল্পী চাকমার মতোই অভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি রাঙামাটির কৃষানীরা। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা, প্রযুক্তি জ্ঞানের অভাব ও নিরাপত্তা সংকট তো রয়েছেই। মেশিন দিয়ে ধান লাগা এখন আমাদের এখানে এখনো আসে নাই। যদি সরকার থেকে যদি ওইটা সাহায্য পায়, আমিও ওনাদের মতন মানে ধান লাগাতে পারি, কাটতে পারি, তাহলে একটু ভালো হয় আর কি। পাহাড়ি নারীদের জীবন জীবিকার উন্নয়নে সরকারের পক্ষ থেকে কৃষি প্রশিক্ষণ, নারী কৃষি কার্ড, ভর্তুকি সুবিধা, মহিলা উন্নয়ন প্রকল্প ও ডিজিটাল কৃষি তথ্য সেবার মতো নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এসব কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ সীমিত, তাই কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন নারীরা। কি করব, গরিব মানুষ, কাজ করতে হয়, মানুষ লেখাপড়া শেখাইতে হবে বাচ্চা নিয়ে। এরা যে কাম পারে পুরুষের এই কামের বেতন বাড়াতে পুরুষের সমান সমান বেতন দিতে হবে। এ বিষয়ে জেন্ডার বিশেষজ্ঞ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর বনশ্রী মিত্র নিয়োগী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নারীরা কৃষিকাজে যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন তা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দায়িত্ব সরকারের। শুধু কর্মসূচি গ্রহণ করলেই হবে না, তা বাস্তবায়নেও জোর দিতে হবে। সরকারের জায়গা থেকে ডেফিনেটলি ঘাটতিগুলি আছে, সেবাটা নিশ্চিত করার জায়গায় আমরা এখনও অনেক ঘাটতি দেখি। যে সোশ্যাল প্রোটেকশনের কথা বলি অথবা শিক্ষার কথা বলি, তার বাসস্থানের কথা বলি, এগুলি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এখনও যথেষ্ট পরিমাণে পৌঁছায় নাই। তো এই জায়গায় সরকারের দায়িত্ব আছে, তাদের নীতি আছে, সব কিছু আছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও কৃষির আধুনিকীকরণে সরকার অত্যন্ত আন্তরিক, কিন্তু প্রয়োজনের তুলনায় বরাদ্দ সবসময় কম। পাহাড়ি অঞ্চলে কৃষির উন্নয়নে নারীদের আরও উদ্ভাবনী প্রশিক্ষণের আওতায় আনার উপর জোর দেন উপদেষ্টা। এলাকায় আমরা 44% অক্সিজেন জেনারেট করি। শুধু তাই না, এখন আমাদের নদী, নালা, খাল, বিল, জিরিগুলি শুকিয়ে যাচ্ছে। এগুলোকে রিভাইভ করে দেওয়া জরুরি হয়ে গেছে, কিন্তু আমার পার্বত্য মন্ত্রণালয়ে আমার এত টাকা নাই। রাঙামাটির পাহাড়ি অঞ্চলের নারী কৃষকরা প্রতিদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবার ও সমাজের পেছনের শক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন। তবে এই কঠোর পরিশ্রমের পেছনে জড়িয়ে আছে নানাবিধ সমস্যা, স্বাস্থ্য ঝুঁকি, নারী পুরুষের অর্থনৈতিক বৈষম্য কিংবা প্রযুক্তিগত ব্যবহারের সীমাবদ্ধতা। এ সকল সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন প্রতিনিয়ত। এ অঞ্চলের নারী কৃষকদের প্রত্যাশা, এই সমস্যাগুলো কেটে যাবে দ্রুতই। আর এই সমস্যার সমাধানে সরকারের নেওয়া উদ্যোগের অগ্রগতিও ঘটবে দ্রুততার সাথে। তাজফিহা উখরোজ, এখন, রাঙামাটি। নওগাঁর পাইকারি বাজারের সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। সবচেয়ে চড়া কাঁচামরিচ ও বেগুনের দর। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলা পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, সবজির দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে অন্য দিনের তুলনায় আজ সবজির সরবরাহ কিছুটা কমছে। তবে গত এক সপ্তাহ থেকে সবজির সরবরাহ বাজারে মোটামুটি কম বলা যায়। আর সবজির সরবরাহ কমে আসার কারণে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচ এবং বেগুনের দাম। বেগুনের দামের কথা যদি বলি, যে এক সপ্তাহের ব্যবধানে প্রায় 40 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা পর্যন্ত, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 90 থেকে 100 টাকা কেজি পর্যন্ত। তবে অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও তুলনামূলক বেড়েছে। কচুরলতি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল, পটল, করলা বিক্রি হচ্ছে কেজিতে 40 থেকে 50 টাকা কেজি। ঢেঁড়স, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে
25 থেকে 30 টাকা কেজি। সব ধরনের শাক, যেমন বলা যায় যে লাল শাক, সবুজ শাক বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি। আলু আগের দামে বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি, এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি পর্যন্ত। যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি হওয়ার কারণেই সবজির সরবরাহ কিছুটা কমেছে। সবজি সরবরাহ কমে আসার কারণটা হচ্ছে যে শাকসবজির যে ক্ষেতগুলো রয়েছে সেগুলোতে এই বৃষ্টি হওয়ার কারণে কিছুটা রোগ এবং পচন দেখা দিয়েছে। এতে করে সবজির উৎপাদন কমেছে, আর সবজির উৎপাদন কমে যাওয়ার কারণে হাট বাজারগুলোতে সরবরাহ কমে এসেছে, যার কারণেই বলা যায় যে সব ধরনের সবজির দাম কিছুটা বেড়েছে। আর কৃষকরা বলেছেন যে এই বৃষ্টির কারণে আসলে পচন রোধ করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনের তুলনায় সবজির উৎপাদন কম হওয়ার কারণে সবজিও যেমন তারা কম পাচ্ছেন, এবং হাট বাজারগুলোতে সবজির সরবরাহ কিছুটা কমে এসেছে। তবে দাম ভালো পেয়ে তারা লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন। আর পাশে রয়েছে খুচরা বাজার, সেখানে আসলে প্রতি কেজিতে তারা 15 থেকে 20 টাকা কেজিতে লাভে তারা বিক্রি করেছেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবজির দরদাম নিয়ে সবশেষ। নগর সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস সালিম। শুধু বাহনই নয়, বর্ষায় নৌকা হয়ে ওঠে জীবন ও জীবিকার অংশ। মানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বর্ষা এলেই প্রাণ ফিরে পায় 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকার হাট। প্রতি বুধবার বসে এই হাট চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। নানা ধরনের নৌকা থাকলেও এই হাটের মূল আকর্ষণ ডিঙি নৌকা। আসাদ জামানের প্রতিবেদনে বিস্তারিত। বর্ষা মৌসুমের প্রতি বুধবার ঘিওরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বসে এই বিশেষ হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে নৌকার বেচাকেনা চলে। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন পছন্দসই নৌকার খোঁজে। হাট জুড়ে সারি সারি নৌকার মাঝ থেকে বেছে নেন নিজের চাহিদা অনুযায়ী নৌকা। এই হাটে ডিঙি, কোষা সহ পাওয়া যায় নানা ধরনের নৌকা। তবে ডিঙি নৌকার বিক্রি সবচেয়ে বেশি। চাহিদার শীর্ষে চাম্বুল, করই আর মেহগনি কাঠের নৌকা। আকার, কাঠ ও কারিগরি দক্ষতার উপর ভিত্তি করে প্রতি নৌকার দাম পড়ে 4 থেকে 8 হাজার টাকা পর্যন্ত। তবে নৌকার বাড়তি দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। নৌকার এবার একটু দাম বাড়তে লাগে। যাই হোক, হাট বেড়ে ঘুরলাম, ঘুরে 11 হাত নৌকা আমি 4,500 টাকা দিয়ে কিনছি আর কি। একটা কিনছি 10.5 হাত, 4,300 টাকা। একটা কিনছি 11 হাত, তাহলে 4,600 টাকা। এদিকে বিক্রেতারা বলছেন বাজারে সব পণ্যের দাম বাড়তি। আগের বছরের চেয়ে এবার কাঠ, লোহা ও কারিগরদের মজুরি সহ অন্যান্য খরচ বৃদ্ধি পেয়েছে। তাই নৌকার দামও কিছুটা বেড়েছে। কাঠের দাম বেশি, লোহার দাম বেশি। মিস্ত্রি আগে ছিল 350 টাকা, এখন একটা মিস্ত্রির রেট হচ্ছে 800 টাকা। এই জন্য জিনিসের দামটা বেশি। আসলে আমরা যেখান থেকে কিনি, মানে ওখানে দাম একটু বেশি, আমাদের বিক্রি করা লাগে একটু বেশি ভাবে। পানি যেগুলো বার হয়ে রাস্তাঘাট তোলা হয়ে যায়, তো আমি একাতে 50টা 60টা ডুঙ্গা বেশি। আগে বেচতাম 700, 800, 1000, এখন বেশি 7000, 8000। 200 বছরের ঐতিহ্যবাহী এই হাট বর্তমানে পুরো দস্তুর বাণিজ্যিক হাটে রূপ নিয়েছে। পানি বাড়লেই বাড়ে এই হাটের বেচাকেনা। প্রতি হাটে বিক্রি হয় 4 থেকে 5 লাখ টাকার নৌকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা বিক্রি হয়। পানি যত বাড়ে নদীতে, নৌকা তত বাড়ে। পানি কমতে থাকলে আস্তে আস্তে নৌকাও কমে যায়। তো প্রায় বড় মৌসুমে 400-500 নৌকা উঠে, এর ভিতরে 200 নৌকা অলরেডি বিক্রি হয়ে যায়। ঐতিহ্য আর প্রয়োজনের মিশেলে ঘিওরের এই ডিঙি নৌকার হাট এখন গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু, যেখানে কর্মসংস্থান হয় মানিকগঞ্জ সহ আশপাশের 1/2 শতাধিক ব্যবসায়ী ও কারিগরের। নদীর পানি বাড়লে বেচাকেনার অঙ্ক দাঁড়ায় দ্বিগুণে। এখন মানিকগঞ্জ। কাতারের অন্যতম পর্যটন স্পট লুসাইল সিটির মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত সেখানকার পর্যটকরা। সুউচ্চ দালানকোঠার মাঝে রাতের আলোর ঝলকানি আর সাজানো গোছানো শহরটি দেখতে প্রতিদিনই যেন সন্ধ্যা হলেই ভিড় করছেন। সেখানে ভিড় করেন পর্যটকরা। বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসী স্থানীয় নাগরিকরা। কাতার থেকে বাকিটা জানাচ্ছেন আনোয়ার হোসেন মামুন। কাতারের দৃষ্টিনন্দন নির্মাণশৈলী শুধুমাত্র রাজধানী দোহাতে সীমাবদ্ধ নয়। রাজধানীর বাইরে গড়ে তোলা হয়েছে নতুন নতুন শহর।
তেমনই একটি শহর লুসাইল সিটি। এ সিটির মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত পর্যটকরা। অন্যান্য যেগুলো সিটি আছে সবচাইতে বেটার সিটি হইল লুসাইল সিটি। আপনারা জানেন এখানে বড় স্টেডিয়াম যেটা কাতারের মধ্যে, এটাই এইখানে লুসাইল সিটির মধ্যে। বন্ধু বান্ধব লুসাইল সিটিতে ঘুরতে আসছি, অনেক দেখার মতো সুন্দর জায়গা। সবচেয়ে বড় কথা হলো এখানে যে নিরাপত্তার চাদরে ঢাকা, মানুষ যার যার মতন চলতেছে, করলে মনটা অনেক ফুর্তি লাগে। দোহার সিটির মধ্যে এটাই লুসাইল সিটি, একবার আসলেও মানে বারবার আসার অনুভূতি জাগে। সিটির সুউঁচু দালান কোঠার রাতের আলোর ঝলকানি ও সাজানো গোছানো শহরটি দেখতে প্রতিদিন সন্ধ্যা হলেই ভিড় জমান পর্যটকরা। সিটির ইমারতের নির্মাণশৈলী ইউরোপ আমেরিকাকে হার মানিয়েছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশি পর্যটকরা। বিশেষ করে রাত্রেবেলা অনেক সুন্দর, ভালো লাগে। ইউরোপ আমরা মনে হয় কাতার নাই ইউরোপ আছি, ওই হিসাবে জায়গাটা অনেক সুন্দর করছে। অসাধারণ পরিবেশ, অসাধারণ দৃশ্য। এখানে যে এইখানে লুসাইল সিটিতে এসে আমি ভাবতে পারিনি যে এই আরব দেশে এসেছি। আমি মনে হচ্ছে যে আমি ইউরোপের কোনো দেশে অবস্থান করছি। এই লুসাইল সিটি 2022 বিশ্বকাপ উপলক্ষে একদম নতুনভাবে সৃষ্টি করেছিল এবং শহরটা অনেক গোছানো, অনেক সুন্দর। আমরা যখন আসলে প্রবাসীরা সুযোগ পাই তখনই আমরা ঘুরতে চলে আসি এখানে। এই জায়গাটা অনেক সুন্দর, যেখানে না আসলে বিশ্বাস করা যাবে না কত সুন্দর, এবং না আসলে না নিজের চোখে দেখলে এইরকম সিটি মনে হয় না এটা কাতারে আছে। মাথাপিছু আয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ মধ্যপ্রাচ্যের কাতার। 11,571 বর্গ কিলোমিটারের দেশটি এরই মধ্যে খেলাধুলায় মেগা আয়োজন। কাতার এয়ারওয়েজ, আল জাজিরা মিডিয়া দেশটির কূটনৈতিক কর্মকাণ্ডের কারণে বিশ্বের কাছে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে। কাতার এখন সিন্ধু পানি চুক্তির উপর স্থগিতাদেশ থেকে সরে আসা দূরের কথা, উল্টো স্থায়ীভাবে চুক্তি বাতিলের হুমকি দিচ্ছে ভারত। এ অবস্থায় পেহেলগাম ইস্যুর পর এবার সিন্ধু পানি চুক্তি নিয়ে চলমান অস্থিরতা ভারত পাকিস্তানকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে শঙ্কা করছেন অনেকে। বিশেষ করে শীতকালে পাকিস্তানকে বেকায়দায় ফেলতে ভারত পদক্ষেপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ নিয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। চলতি বছরের এপ্রিলে পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই দোষারোপ করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ায় ভারত। হুমকি দেয় সিন্ধু পানি চুক্তি IWT থেকে সরে আসার। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় মে মাসে যুদ্ধবিরতি হলেও এখনও সিন্ধু পানি চুক্তির উপর স্থগিতাদেশ থেকে সরে আসেনি ভারত। এই অবস্থায় বন্দুকের গুলি নীরব থাকলেও দুই পরমাণু শক্তিধর দেশই বিশ্বকে নিজের অবস্থান বোঝাতে চালিয়ে যাচ্ছে কূটনৈতিক প্রচারণা। যদিও পানির প্রবাহ বন্ধকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখছে পাকিস্তান। এর মধ্যেই সিন্ধু পানি চুক্তি থেকে স্থায়ীভাবে সরে যাওয়ার বিষয়ে ভারতের সাম্প্রতিক হুমকিতে নতুন করে সংঘাতের শঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আল জাজিরার বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ভারত কি আসলেই পাকিস্তানে প্রবাহিত নদীর পানি বন্ধ করতে পারবে, যা থেকে নতুন যুদ্ধের সূত্রপাত হতে পারে? এক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালের সেপ্টেম্বরে হওয়া সিন্ধু পানি চুক্তিটি দুদেশের মধ্যে শান্তির ভিত হিসেবে বিবেচনা করা হয়, যেটি ভারতের একার পক্ষে পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও আংশিক ব্যাঘাত ঘটানো সম্ভব। এমন হলে পাকিস্তানে বিপর্যয় নেমে আসবে বলে মনে করছেন অনেকে। পাকিস্তানের স্থায়ী সিন্ধু কমিশনের সাবেক প্রতিনিধি সিরাজ মেমন আশঙ্কা করছেন, চেনাব নদীর উপর ভারতের ভবিষ্যৎ প্রকল্পগুলো পাকিস্তানের ক্ষতির কারণ হতে পারে। এই প্রকল্পগুলোর মধ্যে রেটল বাঁধ অন্যতম, যা দিয়ে শীতকালে ভারত 50 থেকে 60 দিন পানি আটকে রাখতে পারবে। অন্যদিকে শীতকালে পাকিস্তানের পানি ধরে রাখার সক্ষমতা খুবই সীমিত। এমন পরিস্থিতিতে ভারত যদি পানি আটকে রাখে, তাহলে পাকিস্তানের কৃষি ব্যবস্থা হুমকিতে পড়বে। ভারতে পানি নিয়ন্ত্রণের প্রতি এক ধরনের উগ্র আসক্তি রয়েছে বলে মনে করছেন লন্ডনের কিংস কলেজের ভূগোলের অধ্যাপক দানিশ মোস্তফা। অন্যদিকে পানি নিয়ে পাকিস্তানের ভীতিকে প্রায় হাস্যকর হিসেবে উল্লেখ করেছেন তিনি। বলেন, চুক্তি অনুযায়ী কোনো দেশ একতরফাভাবে স্থগিত বা বাতিল করার বিধান না থাকায় পাকিস্তান তুলনামূলকভাবে সুরক্ষিত। এ বিষয়ে একমত নয়াদিল্লি ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক এবং পানি বিশেষজ্ঞ অনুত্তমা ব্যানার্জিও। এদিকে পানিকে কেন্দ্র করে দ্বন্দ্ব কেবল ভারত পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয়। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপর বাঁধ নির্মাণ নিয়ে তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
সম্প্রতি নীল নদের উপর বাঁধ নির্মাণ করা ইথিওপিয়ার বিরুদ্ধে মিশর ও সুদানের ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়াতেও গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী নিয়ে ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ রয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকলেও শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চান বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। দলের নাসুম, রিশাদ ও সাইফুদ্দিনের অন্তর্ভুক্তিকে বাড়তি পাওনা হিসেবেই দেখছেন তিনি। আর দল হিসেবে পারফর্ম করেই টি-20 সিরিজ জিততে চান লিটন কুমার দাস। পাল্লেকেলেতে আজ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30টায়। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসান। মাঠের ক্রিকেটে বাংলাদেশের বেহাল দশা যেন কাটছেই না। ফরম্যাট বদলায়, কিন্তু দলের বিবর্ণ চেহারা থেকেই যায়। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর এবার সংক্ষিপ্ততম সংস্করণে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, যে ফরম্যাটেও সবশেষ 2 সিরিজে হেরেছে টাইগাররা। এর মধ্যে সিরিজ খোয়াতে হয়েছে দুর্বল আরব আমিরাতের কাছেও। নিকট অতীতের এসব দুঃসহ স্মৃতি ভুলিয়ে দলে আত্মবিশ্বাস ফেরাতে চান অধিনায়ক লিটন দাস। টি-20 ফরম্যাটটা তো অনেকদিন ধরে খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে। সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তে মোট 17 বার মুখোমুখি হয়েছে টাইগাররা। এর মাঝে লঙ্কানদের জয় 11 ম্যাচে, বাংলাদেশের জয় 6টিতে। শ্রীলঙ্কার মাটিতে 2 দল মুখোমুখি হচ্ছে 2 বার, আর তাতে শতভাগ জয় স্বাগতিকদের। তবে এবার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ অধিনায়ক। ডেফিনেটলি আমরা চেষ্টা করব। ইজি হবে না, বিকজ তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করবো আমাদের 100% ক্রিকেটটা খেলার, বাদ বাকিটা দেখা যাক। লঙ্কানদের বিপক্ষে টাইগার স্কোয়াডে দীর্ঘদিন পর ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন ও ব্যাটার মোহাম্মদ নাইম। সবশেষ পাকিস্তানি স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল শান্ত, নাহিদ রানা, খালেদ আহমেদ, তানভীর ইসলাম ও সৌম্য সরকার। দলের নাসুম, সাইফুদ্দিনের অন্তর্ভুক্তিকে বাড়তি পাওনা হিসেবে দেখছেন ক্যাপ্টেন লিটন। ফেরাটা খুবই যৌক্তিক, যেহেতু নাসুম অনেকদিন ধরে টি-20 ফরম্যাট খেলে এবং তার কাছে আমার মনে হয় 2টা সাইডই পাওয়ার একটা চান্স আছে, বোলিং প্লাস ব্যাটিং। সাইফুদ্দিনও ওই টাইপের প্লেয়ার, যেহেতু টি-20 ফরম্যাটে আপনার ব্যাটিং বোলিং বোথ সাইডই লাগে। সো আমার মনে হয় আমরা সিলেক্টর প্যানেল থেকে বা আমরা টিম থেকে আমরা চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার। তবে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ শ্রীলঙ্কা শিবিরেও। ওয়ানডে সিরিজে সর্বোচ্চ 9 উইকেট শিকার করা হাসারাঙ্গাকে পাচ্ছে না টিম শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো সিরিজই মিস করবেন তিনি। ফারহান ইসান, এখন। আর এরই মাধ্যমে শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। রোজার আগে হতে পারে নির্বাচন, ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টার নির্দেশ। যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন। শাপলাকে প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন, ক্ষুব্ধ এনসিপি। ইসি নিরপেক্ষ আচরণ করছে না বললেন নাহিদ ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে প্রথম উচ্চারিত হয় স্বৈরাচার পতনের প্রতিধ্বনি, যা ক্যাম্পাস ছাড়িয়ে ঝড় তুলে সারা দেশে। আমাদের শুরুটা এখান থেকে হইতো। এই লাইব্রেরি ছিল আমাদের একটা টাইপ অফ সূচনা কেন্দ্র আর কি এখানে। এরপর এটা গোটা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছে। এই জায়গাটা ছিল একটা সেফ জোন, যেখানে অধিকাংশ মানুষকে একসাথে করা যেত। সরকার এক প্রকার ইগোইস্টিক জায়গায় নিয়ে গিয়েছিল এবং উজানের পাহাড়ি ঢলে ফের ভয়াবহ বন্যার কবলে ফেনী। দুর্বল বাঁধ ভেঙে বারবার ক্ষতিগ্রস্ত মানুষ, এবার চান স্থায়ী সমাধান। এবং শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চান অধিনায়ক লিটন দাস। পাল্লেকেলেতে ম্যাচ শুরু হবে সন্ধ্যায়। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।